নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে অসন্তুষ্ট বিএনপি। বৈঠক শেষে মির্জা ফখরুল, কালক্ষেপণ নয় মন্তব্য আইন উপদেষ্টার। মার্কিন কূটনীতিকের সাথে বিএনপি জামাত ও এনসিপির বৈঠক। নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। জুলাইয়ের রোডম্যাপ ঘোষণা করবে ইসি। বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতেই হবে বলেছেন প্রধান উপদেষ্টা। জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন চূড়ান্তের প্রত্যাশা কমিশনের। ৬ দফা দাবিতে রাজধানী সহ দেশজুড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ। যানজটে ভোগান্তি। কুয়েটে মুখোমুখি অবস্থানে শিক্ষার্থী আর শিক্ষক কর্মচারীরা। ভোজ্য তেলের পর এবার বাড়ছে পেঁয়াজের দাম। মজুদি কারণ। প্রতিকারের ব্যবস্থা নিচ্ছে সরকার, জানালেন বাণিজ্য উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় সন্তুষ্ট নয় বিএনপি, জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দেননি প্রধান উপদেষ্টা। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন তিনি। ডিসেম্বরে নির্বাচন না হলে দেশের অবস্থা খারাপের দিকে যাবে বলে আশঙ্কা বিএনপি মহাসচিবের। অন্যদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, ক্ষমতায় থাকার জন্য অযথা কালক্ষেপণ করবে না অন্তর্বর্তী সরকার। নির্বাচন 2026 সালের জুনের আগেই হবে। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ এবং সমসাময়িক বিষয় নিয়ে বৈঠক করতে বেলা 12টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 উপদেষ্টা উপস্থিত ছিলেন। দীর্ঘ 2 ঘন্টার বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নির্বাচনের রোডম্যাপ নিয়ে যে কথা হয়েছে তাতে তারা সন্তুষ্ট নন। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। আমরা খুব স্পষ্ট করে বলেছি যে যে বিষয়গুলোতে ঐক্যমত্য হবে সব দলগুলোর, সমস্ত দলগুলোর, সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা, এবং তারপরেই সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তিনি জানান, প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে যা বলেছেন সেটাই চূড়ান্ত, সেটাই সরকারের অবস্থান। প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় বিএনপিকে সন্তুষ্ট মনে হয়েছে বলে জানান তিনি। আমার কাছে ওনাদেরকে দেখে হ্যাপি লেগেছে। যখন আমাদের ডায়লগটা শেষ হয়েছে মনে হয়েছে ওনাদের মনে যে প্রশ্ন ছিল এগুলো অনেক কিছু উত্তর ওনারা পেয়েছেন। ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। এখন ওনারা একটু জানতে চেয়েছে যে সংস্কার যদি হয়ে যায় এত দেরি করার মানে কি আছে। আমরা ব্যাখ্যা করে বুঝিয়েছি জুলাই চার্টার প্রণীত হলেও যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা, নীতিগত ব্যবস্থা সেগুলি গ্রহণ করতে মাঝে মাঝে সময় লাগে। এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না, যে কথাই বলুক না কেন। এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার। আইন উপদেষ্টা জানান, নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের কিছু বিচার করে যেতে চায় সরকার। এজন্য শিগগিরই ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে। যে আমাদের তো একটা জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে যেন আমরা বিচার করে যাই। আজকে বাংলাদেশে এত হাজারের বেশি তরুণ জীবন দিয়েছে, আর প্রায় 50-60 হাজার মানুষ আপনার শারীরিকভাবে পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে, চোখ হারিয়েছে। তাদের যে বিচারের যে দাবি, এটা তো এই গণ উত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে। তা আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব দেবো কীভাবে? ফলে শুধু ইলেকশনটা সংস্কার, নির্বাচন, ইলেকশনের ব্যাপারটা সংস্কার, বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে। এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইমলাইনটা বলা হয়। ডক্টর আসিফ নজরুল মনে করেন, বিএনপি সংস্কারের পক্ষে অতীতেও তার প্রমাণ দিয়েছে। সরকার সংস্কার ও বিচার করেই নির্বাচন দিতে চায় বলে জানান আইন উপদেষ্টা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।
আগামী নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের ভাবনা জানতে চেয়েছেন সফররত মার্কিন উপসহকারী নিকোল চুলিক। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, মার্কিন প্রতিনিধিকে তারা বলেছেন ডিসেম্বরের আগে নির্বাচন হতে পারে। আর জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান জানান, আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন চান তারা। এদিকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমূল পরিবর্তন না করে ছোটখাটো সংস্কার করে নির্বাচন করলে কোনো কিছুই হবে না। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। 3 দিনের সফরের প্রথম দিনেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসেন সফররত মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। রাজধানীতে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে বিকেলে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা বলেছি আসলে নির্বাচন ডিসেম্বর আগেও হতে পারে, কারণ হচ্ছে কি এখানে তো হচ্ছে সংস্কারের কথা বলা হচ্ছে। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যেই সব বিষয়ে সংস্কারে ঐক্যমত হবে সেগুলো করা হবে। এটা তো খুব সহজ ব্যাপার। আমরা সকলে আমাদের প্রস্তাবগুলো জমা দিয়েছি। ওখানে যে বিষয়গুলোকে যেই সংস্কারগুলো ঐক্যমত হবে সেটা তো আমরা 15-20 দিন 1 মাসের মধ্যে করে ফেলতে পারি। এরপরে যে সনদের কথা বলছে, যদি ঐক্যমত হয় সনদের, যেখানে সেই সনদ সিগনেচার করা, এটা সই করার কোনো সময়ের ব্যাপার না। সুতরাং সব কিছু তখন তো নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার কোনো কারণ তো নেই। এর আগে মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। তারা শুধু এতটুকু জানতে চেয়েছেন যে আমরা কখন এই নির্বাচনটা অনুষ্ঠান দেখতে চাচ্ছি। আমরা বলছি যে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মাধ্যমে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড়, ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেবে। বেলা 3:30টার দিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল নিকোল চুলিকের সাথে বৈঠকে বসেন। পরে সাংবাদিকদের বৈঠকের বিষয়ে জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। আমরা আমাদের যে 3টি এজেন্ডা নিয়েই সারা দেশে কাজ করছি এবং বর্তমান সময়ে যেই মাঠ প্রশাসন রয়েছে সেই মাঠ প্রশাসন আমাদের কাছে মনে হয়েছে যে নিরপেক্ষ আচরণ করছে না। বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপরে হামলা চলছে এবং সেই জায়গায় প্রশাসন আমরা নিশ্চুপ ভূমিকা পালন করতে দেখছি। সেই জায়গাগুলো আমরা বলেছি। বৃহস্পতিবার সরকারের ঊর্ধ্বতনদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। আগামী জুলাইয়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের এমন তথ্য জানান। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে শিডিউল ঘোষণার আগেই আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপে বসবে নির্বাচন কমিশন। এছাড়া নির্বাচনে সংশ্লিষ্ট স্টেক হোল্ডার ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও বৈঠকে বসবে কমিশন। তাফসিল ঘোষণার আগে যাদের বয়স 18 হবে তাদেরকে নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কথা ভাবছে নির্বাচন কমিশন। তবে বিদ্যমান আইন দিয়ে হবে না, এজন্য আইন সংশোধনের কথা জানান কমিশনার। তিনি জানান, বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতেই আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব। আসার আগে আমরা মুদ্রিত যে কর্মপরিকল্পনা যেটি সাধারণত নির্বাচনের আগে নির্বাচন কমিশন পাবলিশ করে, সেটি জুন জুলাইয়ের দিকে আমরা হয়তোবা আশা করি যে আপনারা প্রিন্টেড কপি পেয়ে যাবেন। নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন, ধরেন রাজনৈতিক দল রয়েছেন, তারপরে নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন তাদের, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচনী কাজে যারা সম্পৃক্ত থাকবেন তাদের, তারপরে ধরেন প্রশিক্ষণের বিষয় রয়েছে যারা নির্বাচনী কাজে অংশগ্রহণ করবেন, সেই কাজগুলো তো আমাদের এই টাইম ফ্রেমের ভিতরেই করতে হবে।
3 দিনের সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। দীর্ঘ 15 বছর পর পররাষ্ট্র দপ্তর পরামর্শ এফওসি শীর্ষক বৈঠকে অংশ নিতে ঢাকায় এসেছেন তিনি। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন, আর পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৃহস্পতিবার দুদেশের মধ্যকার বৈঠকটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মে অনুষ্ঠিত হবে। এফওসি বৈঠকের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব। চলতি মাসের শেষ সপ্তাহে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় আসতে পারেন। 2012 সালের পর এটিই হবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, বিডিআর হত্যাকাণ্ডের রহস্য কমিশনকে উদ্ঘাটন করতেই হবে, কারণ পুরো জাতি তদন্ত কমিশনের দিকে তাকিয়ে রয়েছে। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টাকে কমিশন প্রধান আশ্বস্ত করে বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কার্যক্রম পুরোদমে চলছে। তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্ত করা হবে। এছাড়াও তদন্ত কমিশনের সদস্যরা তাকে তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। কমিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান জানান, গত 16 বছর আগের ঘটনা অভিযুক্ত অনেকেই দেশের বাইরে অবস্থান করায় অনেকের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে কিছুটা দেরি হচ্ছে। হত্যাকাণ্ড ও নির্যাতনের প্যাটার্ন নিয়ে তদন্ত চলছে, এমনকি ডিজিকে হত্যার পর বাকিদের হত্যা করা হয়, যা পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও তিনি দাবি করেন। এটাকে পলাশির পুনরাবৃত্তি হিসেবে উল্লেখ করেছেন কমিশন প্রধান। 6 দফার দাবি বাস্তবায়নে আগামীকাল রাজধানী সহ সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। এর আগে দিনভর 7 রাস্তায় সড়ক অবরোধ করে রেখেছিল তারা। সকাল 10টার দিকে তারা তেজগাঁওয়ের 7 রাস্তা সহ তেজগাঁও এবং শিল্পাঞ্চল এলাকার সড়ক অবরোধ করেন। এদিন সকাল থেকে তেজগাঁও এবং 7 রাস্তা এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। পায়ে হেঁটে অনেকে গন্তব্য যেতে দেখা যায়। রিপোর্ট করছেন ফজলে রাব্বি। পূর্ব ঘোষণা ছাড়াই বুধবার সকাল 10টায় হঠাৎ রাজধানীর 7 রাস্তা মোড়ে অবস্থান নেয় তেজগাঁও পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। ল্যাব সহকারীকে জুনিয়র প্রশিক্ষণ পদোন্নতি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 10ম গ্রেডে নিয়োগ ও কারিগরি সেক্টরে টেকনিক্যাল জনবল নিয়োগ সহ 6 দফা দাবি জানায় শিক্ষার্থীরা। যারা ক্রাফট মামা, তারা তো আমাদের ঠিক মতো করে ল্যাবের ক্লাসই করাচ্ছে না, তারা আবার কিভাবে জুনিয়র ইনস্ট্রাক্টর চায়? আমরা ততক্ষণ পর্যন্ত মাঠ থেকে উঠবো না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলোর শেষ পর্যন্ত মেনে নেওয়া না হবে এবং বাস্তবায়ন না হবে। মহাপরিচালক, পরিচালক সহ অন্যান্য যে সকল টেকনিক্যাল পদ, চেয়ারম্যান, অধ্যক্ষ, এই সকল পদে আমাদের টেকনিক্যাল ব্যক্তিদেরকে নিয়োগ দিতে হবে। কোনোভাবে অকারিগরি ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া যাবে না। কোন অকারিগরি ব্যক্তি যদি এ সকল সেক্টরে নিয়োগ পায়, তাহলে সে কারিগরির কোনো উন্নয়ন করতে পারবে না। দীর্ঘ সময় চলা এই আন্দোলনে 7 রাস্তা এবং তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় তীব্র যানজট দেখা দেয়। এতে চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যে যাওয়া সাধারণ মানুষ। তাদের যৌক্তিক বলবো অযৌক্তিক বলবো সেটা বলতে পারি না, কিন্তু আমাদের ভোগান্তি হচ্ছে আর কি। সেই হলিগ্রাস স্কুল থেকে আমরা এখানে হেঁটে আসছি। ছুটি হয়েছে 12টা 5-এর সময়, কিন্তু 1টা পর্যন্ত স্কুলে বসেছিলাম, পরে না পেরে হেঁটে এত দূর আসছি। এর আগেও একাধিকবার একই দাবিতে আন্দোলন করলেও সমাধান না আসায় এমন কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন শিক্ষার্থীরা। তাই দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দেন তারা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। এদিকে 6 দফা দাবিতে দেশের বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় সড়ক মহাসড়কগুলোতে যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হন যাত্রীসহ চলাচলকারীরা। ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ও আইএসটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা 1 ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ করে নগরের রেলগেট এলাকায় অবস্থান নেয়। এদিকে দুপুরে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় 6 দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। ঝিনাইদহে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় 1 ঘণ্টা সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় ঝিনাইদহ থেকে সকল রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। এদিকে সিলেট ঢাকা মহাসড়ক অবরোধ করে দক্ষিণ সুরমার চণ্ডীপুলে পলিটেকনিক শিক্ষার্থীরা বিক্ষোভ করলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয়।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে মুখোমুখি অবস্থান নিয়েছে শিক্ষার্থী এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন ভিসি নিয়োগের দাবিতে অন্যদিকে ভিসি সহ শিক্ষকদের লাঞ্ছনা এবং আইন অমান্য করে আবাসিক হলের তালা ভাঙার ঘটনায় জড়িতদের শাস্তি চেয়েছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। দাবি না মানলে কর্মবিরতিতে যাবার হুঁশিয়ারও দিয়েছেন তারা। রিপোর্ট করছেন খুলনা থেকে আতিয়ার পারভেজ। আন্দোলনের চতুর্থ দিনে ভিন্ন চিত্র দেখা গেছে কুয়েট ক্যাম্পাসে। আন্দোলনকারীরা চায় ৩৭ শিক্ষার্থীর শাস্তি বাতিল ও ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের পদত্যাগ। আর শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা বলছেন ভিসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, শৃঙ্খলা ভঙ্গকারীদের শাস্তি দিতে হবে। দুর্বার বাংলার পাদদেশ থেকে এ ঘোষণা দেয়া হয়। শেষ সিন্ডিকেট মিটিং এও কতিপয় শিক্ষকরা ভিসি স্যারের পদত্যাগ থেকে সরে না আসলে পরিস্থিতি ঘোলাটে হবে এবং আমাদের ভবিষ্যতে সমস্যা হতে পারে জানানো হয়। আমরা খুবই স্পষ্টভাবে বলতে চাই, আমাদের সংগ্রাম শিক্ষকদের সাথে নয়, প্রশাসনের সাথে। যে ভিসি স্যার আন্দোলন নস্যাৎ করতে আমাদেরকে বহিষ্কার করতে পারে, সেই ভিসি স্যারের সাথে আমরা এখন আপোষে গেলে পরবর্তীতে আমাদের নিরাপত্তার নিশ্চয়তা কী? আমাদের বেশিরভাগ দাবি পূরণ হয় নাই এই 2 মাসে, তাহলে বাকি দাবিগুলো কি আরও 2 মাসে পূরণ হবে? তার কি কোনো গ্যারান্টি আছে? তালা ভেঙে আবাসিকে ঢোকা শিক্ষার্থীদের হল ছাড়তে বলেছে কর্তৃপক্ষ। যত আহ্বান জানাবো আমাদের প্রাণপ্রিয় ছাত্রদেরকে, তোমরা যত দ্রুত সম্ভব আজকের ভিতরেই হলগুলো খালি করে সিন্ডিকেটের যে সিদ্ধান্ত এটাকে সম্মান জানিয়ে আমাদের যে সিন্ডিকেট কর্তৃক 2 তারিখে হল খোলা এবং 4 তারিখে ক্লাস খোলার পরিবেশ তৈরি করবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। টোটাল আনুমানিক 7,500 জন ছাত্রছাত্রী আছে, আবাসিক অনাবাসিক মিলে। তো এই পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে আমাদের মেয়েদের হলে এখনও কোনো ছাত্রছাত্রীরা উঠেনি, তবে বাকি যে 6টা ছাত্রদের হল আছে এই পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি মোট 80 জনের মতো ছাত্র হলে উঠেছে আমরা জানতে পেরেছি। সবগুলো মানে ছাত্রদের 6টা হলেই 15-20 জন 10 জন করে টোটাল প্রায় আনুমানিক 80 জনের মতো ছাত্র উঠেছে হলে। কুয়েট ক্যাম্পাসে শান্তি ফেরাতে দ্রুত পদক্ষেপ চায় অভিভাবকরা। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে আদালতের মুখাপেক্ষী দুদক। তাকে দেশে ফেরাতে আদালতের নির্দেশনা মেনে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চাইবে সংস্থাটি। দুদকের মহাপরিচালক জানান, আদালতে উপস্থিত হলেই ফ্ল্যাট প্লট জালিয়াতির বিষয়ে টিউলিপের বক্তব্য দেওয়ার সুযোগ রয়েছে। রিপোর্ট ফরুক বাবুর। ব্রিটিশ নাগরিক টিউলিপ সিদ্দিক ব্রিটেনে বসবাস করলেও বাংলাদেশে প্রভাব বিস্তার করে দুর্নীতি করতে পিছুপা হননি। খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাকে ব্যবহার করে বিগত বছরগুলোতে টিউলিপ মেতে ওঠেন দুর্নীতি অনিয়মে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে 2000 সালে সরকারি জমি ইস্টার্ন হাউজিংয়ের নামে অনুমোদন করিয়ে দেন ব্রিটিশ এমপি টিউলিপ। বিনিময়ে তিনি বাগিয়ে নেন গুলশানে একটি ফ্ল্যাট। একইভাবে 2022 সালে পূর্বাঞ্চলে পরিবারের সদস্যদের নামে রাজুকের প্লট বরাদ্দ পেতে প্রভাব খাটান টিউলিপ। এই ঘটনায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এদিকে একাধিক মামলায় আগামী 27 ও 29 এপ্রিল টিউলিপের আদালতে হাজির হবার দিন নির্ধারণ রয়েছে। বিজ্ঞ আদালত যেভাবে আমাদেরকে নির্দেশনা দিবেন সেভাবেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিন 87 কোটি টাকার জমি 1000 কোটি টাকা দেখিয়ে বন্ডের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ছেলে শায়ান রহমান সহ মোট 30 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 200 কোটি টাকার এফডিআর করে বাকি 800 কোটি টাকা উত্তোলনপূর্বক বেক্সিমকো গ্রুপে, যেটা এটার সাথে সম্পর্কিত ছিল না, বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে এই টাকা স্থানান্তর করে এই টাকা আত্মসাৎ করা হয়েছে। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। ভোজ্য তেলের পর এবার বাড়ছে পেঁয়াজের দাম। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের দাবি, তেলের দাম ফর্মুলা অনুসারে যা আসে তার চেয়ে 9 টাকা কম নির্ধারণ করেছে সরকার। যুক্তরাষ্ট্রের 37% শুল্ক আরোপের চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং সরকারি করণীয় নিয়ে সচিবালয়ে মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছেন তিনি। ভোজ্য তেলে 2000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। তিনি জানান, ব্যবসায়ীদের পেঁয়াজের মজুদ বাড়ানোর প্রবণতায় দাম কিছুটা বেড়েছে, তবে পেঁয়াজের দর বাড়তে দেওয়া হবে না। চালের মূল্য বৃদ্ধি নিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, বন্যার ক্ষতি এখনো কাটিয়ে ওঠা যায়
যায়নি। 2 সপ্তাহের মধ্যে বোরো ধান উঠলে বাজারে স্বস্তি আসবে। আগামী সপ্তাহে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র যাচ্ছেন। সফরে মার্কিন শুল্ক আরোপ নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে বলে আশা ব্যক্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা। আগামী 2 সপ্তাহের ভিতরে আমাদের বোরো ধান উঠবে বলে আমরা আশা করছি এবং সেই ক্ষেত্রে বাজার ব্যবস্থায় আমাদের চালের বাজারে আমরা আশা করি যে একটা স্বস্তি আসবে। সামষ্টিক অর্থনীতির যে অবস্থান, অর্থনৈতিক যে অবস্থান, এটার যে একটা সমন্বিত রূপ হচ্ছে আমাদের মূল্যস্ফীতি এবং আপনারা দেখেছেন যে আমাদের ক্রমান্বয়ে মূল্যস্ফীতি নামছে। সয়াবিন তেলের দাম লিটার প্রতি 1 লাফে 14 টাকা বাড়ানোয় ক্ষুব্ধ ভোক্তারা। অন্যদিকে কম রেটের পাম তেলের দর সয়াবিনের সমান করায় বিস্মিত খোদ বিক্রেতারাও। মৌলভীবাজারের পাইকারি ভোজ্য তেল ব্যবসায়ীরাও মনে করছেন আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছেন মিল মালিকরা। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। দফায় দফায় বৈঠকের পরও বেড়েছে ভোজ্য তেলের দর। মঙ্গলবার লিটার প্রতি 14 টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিনের দাম 189 টাকা এবং খোলা সয়াবিনের দর 12 টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে তেল রিফাইনারি সমিতি। আগের দর বিবেচনায় এবার সবচেয়ে বেশি বেড়েছে পাম তেলের দাম। আগে সয়াবিন ও পাম তেলের দামের মধ্যে 10 থেকে 15 টাকার পার্থক্য থাকলেও এবার তুলে দেওয়া হয়েছে সেই ফারাক। এই সরকার, আগের যে সরকারগুলো ছিল, এই সরকারের আমলে এই রকম কখনো পাম আর সয়াবিন একদম ছিল না। অলওয়েজ আপনার পাম অয়েলের দাম সয়াবিনের থেকে মিনিমাম 10 থেকে 12 টাকা কম ছিল। বাট এইবার কেন এইটা এরকম হচ্ছে আমাদেরও মাথায় আসতেছে না। ইনপুটের কারণে না, ওনারাই ওনাদেরকে বলে যে এইভাবে এইটা সিন্ডিকেট করে, এইটাই মনে হয় মূলত বিষয়টা বুঝতেছি। নতুন দর ঘোষণা হলেও বুধবারও রাজধানীর পাইকারি মোকাম মৌলভীবাজারে আগের দরেই বিক্রি হয়েছে সয়াবিন ও পাম তেল। আমি কোম্পানিদের সাথে যোগাযোগ করছি, ওরা বলল যে হ্যাঁ আমরা কালকে থেকে মানে রবিবার থেকে পুরোপুরি ডেলিভারিতে যাবে, মাল দিবে, আর কালকের থেকে সম্ভবত ওরা ডিউ নেওয়া শুরু করবে। সয়াবিন ও পাম তেলের দর সমান করার সিদ্ধান্তে অবাক পাইকারি ব্যবসায়ীরাও। ভোজ্য তেলের দর বৃদ্ধিকে শুভঙ্করের ফাঁকি বলেও মনে করছেন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতারা। এই পাম তেলটার বিষয়টা একটু অধিকতর চিন্তা করাটা উচিত বলে এবং এটা চেঞ্জ করাটা উচিত বলে আমি মনে করি। না হলে তো ভোক্তার একটা প্রতারিত হবে। যারা আমদানিকারী উৎপাদনকারী তারা ভালো একটা গেইন করবে, আমরা সাধারণ ভোক্তা যারা আছি আমরা এটা একটা শুভঙ্করের ফাঁকির মতো হলো না। ভোক্তা স্বার্থ বিবেচনায় ভোজ্য তেলের ভ্যাট প্রত্যাহারের পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। শক্তিশালী বিচার বিভাগ প্রতিষ্ঠায় অচিরেই বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বুধবার সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম কার্যালয় পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। প্রধান বিচারপতি সকালে সুপ্রিম কোর্টে চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন। এক পর্যায়ে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে যান। এ সময় প্রধান বিচারপতি তার ঘোষিত রোডম্যাপ বাস্তবায়নে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন। বলেন, যে প্রস্তাব দেওয়া হয়েছে তা নিয়েও কাজ চলছে, এখন সব দিক থেকে যাচাই বাছাই চলছে। অচিরে এটি চূড়ান্ত রূপ পাবে। কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলে তা দূরীকরণের কাজও চলছে বলে জানিয়েছেন ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। পয়লা বৈশাখের শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর মানিকগঞ্জের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নিরাপত্তাহীনতায় ভুগছেন তার স্বজনরা। ভোররাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোষের বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাড়িঘরের কিছু অংশ পুড়ে গেছে বলে জানান শিল্পীর পরিবারের সদস্যরা। তারা জানান, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ সম্প্রতি পয়লা বৈশাখ উপলক্ষে একটি বাঘের মোটিফ তৈরি করেছিলেন, যা ঢাকার বর্ষবরণে আনন্দ শোভাযাত্রায় ব্যবহারের কথা ছিল। তবে স্থানীয়ভাবে গুজব ছড়ায় যে তিনি ফ্যাসিবাদের মুখাকৃতি তৈরি করেছেন। ধারণা করা হচ্ছে এই ভুল তথ্যের ভিত্তিতেই তার বাড়িতে আগুন দেয়া হয়েছে। এদিকে ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্তের কথা জানিয়েছে প্রশাসন। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা ধরে রাখার চিন্তাতেই ব্যস্ত। মানিকগঞ্জে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রেক্ষিতে বুধবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। জানান, ফ্যাসিবাদের দোসরদের দমন ও তাদেরকে আইনের আওতায় আনতে এই সরকার ব্যর্থ হয়েছে। ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার একটি আন্দোলনের ফসল হিসেবেই গণ্য করা হয়, যে সরকারের প্রতি সবাই
সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি সহ অনেকেই সমর্থন দিয়েছেন, কিন্তু তারা নির্বিকার, তারা নিরুদ্বেগে দিন যাপন করছেন। তারা ক্ষমতা কিভাবে ধরে রাখবেন এই চিন্তাতেই তারা মশগুল আছেন। কিন্তু যারা এত শিশু কিশোরকে হত্যা করলো, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুলের ছাত্রদেরকে যারা হত্যা করলো, সেই হত্যাকারীরা, সেই ঘাতকরা আজকে সমাজের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে অন্তর্ঘাতের যে চেষ্টা করছে। এই জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন একেবারে নিশ্চুপ ভূমিকা পালন করছে। প্রয়োজনীয় সংস্কার শেষে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে সমমনা ইসলামী দলগুলো। বিকেলে রাজধানীর বিজয়নগরে খেলাফত মজলিসের কার্যালয়ে সমমনা ইসলামী দলগুলোর বৈঠকে 9টি বিষয়ে একমত হয়। পরে সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের দাবিগুলো উপস্থাপন করেন। এর মধ্যে আরও রয়েছে সংবিধানে বহুত্ববাদ সংযুক্ত না করা, সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে আনা, হেফাজতে ইসলাম সহ আলেমগণ এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচার সহ জুলাই অভ্যুত্থানের সময়ের ঐক্য অটুট রাখা। বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিস, জামায়াত উলামায়ে ইসলাম এবং নেজামে ইসলামী পার্টির শীর্ষ নেতারা এতে অংশ নেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী বিভিন্ন বাহিনীর সদস্যদের সংবর্ধনা দিয়েছে সশস্ত্র বাহিনী। সকালে সেনা সদরের আর্মি মাল্টিপারপাস হলে ক্রেস্ট তুলে দিয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। এছাড়াও মিয়ানমারে অংশ নেওয়া উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী বিভিন্ন বাহিনীর সদস্যদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন তিনি। এর আগে মিয়ানমারে মানবিক সহায়তা মিশনের সমাপ্তি উপলক্ষে ব্রিফিং দেন সশস্ত্র বাহিনীর অপারেশনস এবং পরিকল্পনা বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন। তিনি জানান, গত 28 মার্চের ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে ক্ষতিগ্রস্তদের জন্য 3 ধাপে প্রায় 150 মেট্রিক টন খাদ্য এবং চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ, যা অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ। উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে দেশটির মানুষের প্রশংসাও কুড়িয়েছে মানবিক সহায়তায় অংশ নেওয়া এই দলটি। বাংলাদেশ বিমান বাহিনীর 71 নম্বর স্কোয়াড্রনের নবস্থাপিত GM403M আকাশ প্রতিরক্ষা রাডারের উদ্বোধন করা হয়েছে। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আকাশ প্রতিরক্ষা রাডারের উদ্বোধন করেন। বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য নতুন নতুন স্থাপনা ও যুদ্ধোপকরণ সংযোজন চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় নতুন এই আকাশ প্রতিরক্ষা রাডারটি আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হল। আইএসপিআর জানায়, বাংলার আকাশ রাখিব মুক্ত এই অঙ্গীকারে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ বিমান বাহিনী। নতুন অন্তর্ভুক্ত রাডারটি বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া অত্যাধুনিক এই রাডারটি বিমান বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগ, সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরও কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের 24তম সমাবর্তন হয়েছে রাজধানীর আফতাবনগর খেলার মাঠে। এতে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির প্রতিনিধি হিসাবে শিক্ষার্থীদের হাতে ডিগ্রি তুলে দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। সমাবর্তনে গ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট প্রোগ্রামের 2885 জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। এদের মধ্যে অনন্য মেধাবী 6 শিক্ষার্থীকে দেয়া হয় স্বর্ণপদক। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SM ফায়েজ, অ্যাপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শামস রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময়। টাঙ্গাইলে অ্যাডভোকেট বার সমিতির সংবর্ধনা সভা হয়েছে। এতে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। তিনি বলেছেন, আগামীতে তারেক রহমানই দেশের দায়িত্ব নিয়ে সংস্কার করবেন। জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি জহুর আহমেদ খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি SM ফাইজুর রহমান সহ অনেকে। হবিগঞ্জে জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সালেহ আহমেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক GK গৌস ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। প্রবাসীদের কাছে জনপ্রিয় মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ট্যাপ ট্যাপ সেন্ড এর মাধ্যমে
বিকাশে পাঠানো সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স গ্রহণ করে মোটর বাইক, ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স ও ডিভাইস কুপন জিতে নিলেন দেশে থাকা 15 জন স্বজন। সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী স্বজন পেয়েছেন 1,80,000 টাকার মোটর বাইক কুপন এবং দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী স্বজন পেয়েছেন 50,000 ও 30,000 টাকার ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স কুপন। পাশাপাশি প্রতি সপ্তাহে 3 জন করে মোট 12 জন পেয়েছেন 15, 10 ও 5,000 টাকার ইলেকট্রনিক ডিভাইস কুপন। চট্টগ্রামের প্রাণকেন্দ্র কাজীর দেউরিতে উদ্বোধন করা হয়েছে আরএকে সিরামিক্সের ফ্ল্যাগশিপ শোরুম। নতুন ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধনের মাধ্যমে চট্টগ্রামে নতুনভাবে যাত্রা শুরু করল দেশের একমাত্র মাল্টিন্যাশনাল ব্র্যান্ড আরএকে সিরামিক্স। উপস্থিত ছিলেন সিইও সাধন কুমার দে, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মোহাম্মদ শফিউল আজম, কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ শহীদুল ইসলাম, জেনারেল ম্যানেজার মোহাম্মদ শামসুল আরেফিন, জেনারেল ম্যানেজার মোহাম্মদ মাহবুবুল হক, ডিজিএম মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন এসএম আরাফাতুর রহমান ও এজিএম সেলস অ্যান্ড মার্কেটিং হাসান তারেক। দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে আলজেরিয়া সহ বিভিন্ন দেশে কৃষিপণ্য রপ্তানি করতে চান দেশের উদ্যোক্তারা, বাড়াতে চান ওষুধ রপ্তানি। বগুড়া সংবাদ সম্মেলনে এই সামর্থ্য ও সম্ভাবনার কথা জানালেন ওয়ান ফার্মা এবং ন্যাশনাল এগ্রি কেয়ারের চেয়ারম্যান নাজমুন নাহার। বলেন, সম্ভাবনাময় এই খাতের এখনও বেশ কিছু চ্যালেঞ্জ আছে। এ সময় জাতীয় পর্যায়ে ওষুধের কাঁচামাল তৈরির গবেষণা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। টাঙ্গাইলে ভোজ্য তেল ক্রয় বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার বিষয়ে কর্মশালা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক ফকির মোহাম্মদ মুনাওয়ার হোসেন। নেপালের সলখুম্বু অঞ্চলে অবস্থিত লবুচে ইস্ট পর্বত শৃঙ্গ গত 13 এপ্রিল জয় করেছেন বাংলাদেশের পর্বতারোহী জাফর সাদেক। ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা ও স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনের প্রতি সমর্থন ব্যক্ত করতে লবুচে ইস্ট পর্বতচূড়ায় অভিযানে এ সময় বাংলাদেশের পাশাপাশি প্যালেস্টাইনের পতাকা তুলে ধরেন জাফর সাদেক। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেষ করছি সংবাদ। ক্রাউন সিনেম শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছে। নির্বাচনে প্রধান উপদেষ্টার বক্তব্যে অসন্তুষ্ট বিএনপি, বৈঠক শেষে মির্জা ফখরুল কালক্ষেপণ নয় মন্তব্য আইন উপদেষ্টার। মার্কিন কূটনীতিকের সঙ্গে বিএনপি, জামায়াত ও এনসিপির বৈঠক, নির্বাচনে মিশ্র প্রতিক্রিয়া, জুলাই রোডম্যাপ ঘোষণা করবে ইসি। বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে হবে বলেছেন প্রধান উপদেষ্টা। জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন চূড়ান্তের প্রত্যাশা কমিশনের। 6 দফা দাবিতে রাজধানী সহ দেশ জুড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, যানজটে ভোগান্তি, কুয়েটে মুখোমুখি অবস্থানে শিক্ষার্থী আর শিক্ষক কর্মচারীরা। ভোজ্য তেলের পর এবার বাড়ছে পেঁয়াজের দাম, মজুরির কারণ প্রতিকারের ব্যবস্থা নিচ্ছে সরকার, জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। ধন্যবাদ। শুভরাত্রি।